স্বামীজি নিজে হাতে তৈরি করেছিলেন আমাদের বাঘাযতীনকে। সেটা আপনার শারীরিকভাবে উনি বাঘাযতীনকে ক্ষেত্রগুহ অম্বগুহর জিমনেশিয়ামে কুস্তিগিরে ভর্তি হুম। করা, জুজুৎসু শেখানো। বাট যেটা আপনাকে বুঝতে হবে যে উনি কি করে এটা সম্ভব করেছিলেন যে একা একটি মানুষ একটা রয়্যাল বেঙ্গল টাইগারকেও ছুরিকাবিদ্ধ করে ভবপারে পাঠাচ্ছেন। আবার সেই মানুষটাই 5 জন 6 জন 7 জন মিলিটারি অফিসারদের সাথে লড়ে তাদের এমন মারছে যে তারা কোর্টে বলতে সেটা লজ্জা পাচ্ছে, এবং তাদের সিনিয়র অফিসাররা, কমান্ডিং অফিসাররা তাদের বকাঝকা দিয়ে বলে তোমাদের লজ্জা হয় না বলে তাদেরকে নিয়ে কোর্ট থেকে পালাচ্ছে এবং কেস উইথড্র করে নিচ্ছে। বাঘাযতীন এমন একজন মহামানব যাকে যেটা আমি বললাম যে ভারতীয় ইতিহাস আজও তাকে সেই মর্যাদা দিতে পারেনি, এবং আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে উনি ভারতরত্ন পাওয়ার যোগ্য। নমস্কার, সঙ্গম টক বাংলায় আপনাদের স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আজ আমাদের মাঝখানে উপস্থিত আছেন একজন শ্রদ্ধেয় ব্যক্তি, সূর্য সারথী রয় মহাশয়। নমস্কার স্যার, আপনার সময় বার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ওনার ইন্ট্রোডাকশান দিতে গেলে হয়তো পুরো পডকাস্টটি পেরিয়ে যাবে, কিন্তু আমি শর্টে ওনার একটা ইন্ট্রোডাকশান দিয়ে রাখি। সূর্য সারথী রয় মহাশয় একজন প্রযুক্তিবিদ, সাংস্কৃতিক সংরক্ষক, গবেষক। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে উনি অনেক সময় নিজের কর্মক্ষেত্র থেকে সময় বার করে দিয়ে চলেছেন। যে ভারতীয় ইতিহাসের বিশেষজ্ঞ মহল আছে, তার মধ্যে উনি একজন প্রখ্যাত লেখক। তার গবেষণার ক্ষেত্র ব্রজমণ্ডল, কুরুক্ষেত্র, কলিঙ্গ, শ্রী জগন্নাথ সংস্কৃত মণ্ডল এবং মারাঠা ইতিহাসের বিস্তৃত ইতিহাস ওনার বিশেষজ্ঞতার পরিসরে পড়ে। তিনি একজন বিপ্লবী পরিবার থেকে আসছেন। বিপ্লবী পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি প্রত্নতত্ত্বের একজন নিবেদিতপ্রাণ শিক্ষার্থী। বিশেষ করে ঐতিহ্যবাহী স্থাপনার তালিকাভুক্ত এবং প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণে তার গভীর আগ্রহ আছে। তার কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত যে ইনফরমেশনগুলো তিনি ইনট্যাক, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ, তার নতুন দিল্লির সদর দপ্তরে তিনি আজীবন সদস্য ও গবেষক। পাশাপাশি তিনি আইকসমস, ইউনেস্কোর একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ বিষয়ক, তার ইনি অ্যাসোসিয়েট মেম্বার। বর্তমানে তিনি ইনস্টিটিউট ভিত্তিক এনজিও, যেটার নাম আইহার, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যাওয়ারনেস অ্যান্ড রিসার্চ, এই সংস্থার নর্থ ইন্ডিয়া অপারেশনের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতীয় জ্ঞান ব্যবস্থা আইকেএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সংরক্ষণ, গবেষণা ও চর্চার প্রতি নিজের কর্মজীবন নিবেদিত করেছেন। স্যার, অনেক ধন্যবাদ। আজ আমরা যে আলোচনাটা করব সেটা হলো একজন প্রখ্যাত ভারতীয় এবং বাংলা প্রদেশ থেকে আসছেন, বাঘাযতীন নামে আমরা যাকে চিনি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আগামী 3-4 বছরের মধ্যেই তার 150তম জন্মবার্ষিকী আমরা পালন করব। তাকে আমরা তো অনেকেই চিনি। তিনি, তার কর্মজীবন নিয়ে আমরা এই পডকাস্টে আলোচনা করব। কেন আমরা বাঘাযতীনকে বীরত্বের প্রতীক হিসাবে গণ্য করি, এটা থেকে এই প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই। নমস্কার, আরেকটি পডকাস্টে আমাকে নিমন্ত্রিত করবার জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গম টক্সকে। বাঘাযতীনকে নিয়ে আলোচনা করতে গেলে একটি পডকাস্টে তো শেষ হবে না, এবং আমি শুধু দর্শকদের এইটুকুই বলতে পারি যে বাঘাযতীনের সঠিক আঙ্কলন ভারতীয় ইতিহাসে আজও হয়নি, এবং ওনার যা অবদান বাংলার অগ্নিযুগে, ভারতীয় সশস্ত্র আন্দোলনে ব্রিটিশদের এগেনস্টে, তার যে পরিকাঠামো, তার যে গভীরত্ব, সেটি বুঝতে গেলে আমাদের একটি এপিসোড কেন, একটি বই কেন, কোনোটাই যথেষ্ট নয়। ওনার উপরে অনেক রিসার্চ হয়েছে, কিন্তু ভারতীয় ইতিহাস আজও তাকে সেই জায়গাটা দিতে পারিনি। আমি শুধু তার বিভিন্ন ঘটনা আছে, তার বীরত্বের তো কোনো দিশা নেই বা কোনো লিমিট নেই আমি বলবো। এবং আমরা সবাই মহাভারত পড়ে বড় হয়েছি। মহাভারতের যুদ্ধে দেখা যায় 3 রকমের যোদ্ধা আছেন: রথী, মহারথী, অতিরথী। আমার কাছে তিনি একজন অতিরথী। তিনি ছোটবেলা থেকেই আমার স্বপ্নের শয়নে থাকেন সুভাষ বোসের সাথে, কিন্তু অনেকাংশে যদি আমরা ইতিহাসকে ঘেঁটে দেখি তাহলে বোঝা যাবে
সুভাষ বসু ওনার অনেক আইডিয়াকে অনেক গভীরভাবে দেখেছেন এবং সেগুলোকে পরবর্তীকালে ইমপ্লিমেন্টও করেছেন। আবার যেখানে যেখানে বাঘাযতীনের একটু ওনার মনে হয়েছে ঠিক হয়নি, তিনি সেই আইডিয়াগুলো থেকে বা সেই স্ট্র্যাটেজিগুলো থেকে একটু চেঞ্জেসও করেছেন। এবার কথা হচ্ছে, আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে উনি কেন এত বীর ওনাকে বলা হয়। আর এরকম বাঘা নামই বা কেন দেয়া হলো? বাঘা বাঘা নামটা সবারই, মানে সবাই জানেন যে উনি একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে উনি নিজে খালি হাতে সামান্য একটা নেপালি খুকরি নিয়ে উনি বধ করেছিলেন একটি অসম যুদ্ধে। এবং একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে খালি হাতে একটা জাস্ট ছুরি দিয়ে উনি লড়াই করতে চলে গেছিলেন নিজের ভাইপোদের বাঁচাবার জন্য। তো সেই থেকে উনি যতীন্দ্রনাথ মুখার্জি যতীন থেকে বাঘাযতীন হন, এবং বাঘাযতীন নামটা কিন্তু ব্রিটিশ সরকারেরই দেওয়া ছিল। তখনকার ব্রিটিশ সরকার বা যারা গভর্নর ছিল তারা রেকগনাইজ করে এবং উপাধিটা দেওয়া হয়। এটি সঠিকভাবে মেনশনও করা আছে সব ইতিহাসের বইতে। এবং একধারে উনি যেরকম বিরাট একজন বীর ছিলেন, মহারথী ছিলেন, শারীরিক শক্তি, মানসিক শক্তি, আরেক ধারে কিন্তু উনি একজন বিরাট বড় সাধকও ছিলেন, যেটার কথা খুব কম লোকই জানে। এবং ওনার এই সাধক, বিপ্লবী এবং বীর এর যে সংমিশ্রণে ওনাকে একভাবে বলা যায় যোগী বিপ্লবী বা সাধক বিপ্লবীও বলা যায়, অনেকে বলে থাকেন। এবং ওনার যখন উনি দেহত্যাগ করেন, যে অসম যুদ্ধে উনি যে বীরত্বের প্রদর্শন করেছিলেন, ওনারা 5 জন একটি বিরাট বিশাল ব্রিটিশ পুলিশ বাহিনীর বিরুদ্ধে, ইন্ডিয়ান ব্রিটিশ পুলিশ আই উড সে, তার এগেনস্টে যে বীরত্বের নিদর্শন দিয়েছিলেন, যা ব্যাটল স্ট্র্যাটেজি উনি দেখিয়েছিলেন, তার কোনো তুলনা আজ অবধি হয়নি। এবং যেটা ভারতীয় ইতিহাস আজও স্বীকার করেনি, যেটা ব্রিটিশার্সরা স্বীকার করে গেছে, আমি আরেকবার কথা বলছি, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্বীকার করে গেছে, ভারতীয় সিপাই মিউটিনি বা মানে আমাদের 1857-এর সিপাই বিদ্রোহের পর যদি ফার্স্ট আর্ম স্ট্রাগল হয়ে থাকে, সম্মুখ সমরে যুদ্ধ ব্রিটিশার্সদের সাথে যদি কেউ করে থাকে, সেটি ছিল বাঘাযতীন। এবং সেই জন্য অনেক ইতিহাসবিদ বাঘাযতীনের ব্যাটল অফ বুড়িবালাম বা বুড়াবালা যেটা বলে থাকি আমরা উড়িয়া ভাষায়, সেটিকে নবীন যুগের বা মডার্ন ডের ব্যাটল অফ হালদিঘাটিও বলা হয়ে থাকে অনেক ইতিহাসবিদ। এই বুড়িবালামের যুদ্ধ অন্তত আমরা বাঙালি হিসাবে একটু পড়ে থাকি আমাদের পাঠ্যপুস্তকে। এই বিষয়ে আমি তো আসবই, তার আগে আপনি বললেন সাধক। আর একজন মহান সাধক আমাদের ঋষি অরবিন্দ ঘোষ, তার বানানো অনুশীলন সমিতি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন, উনি কি অনুশীলন সমিতির সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন? অবশ্যই জড়িত ছিলেন। উনি ঋষি অরবিন্দর ডানহাত ছিলেন। এবং সমগ্র বিচারে আপনি যেটা বলছিলেন যে ঋষি অরবিন্দের একজন সাধক হিসেবে, যেটা আপনি বলছিলেন, সাধক হিসেবে যদি দেখতে গেলে, আমরা এর আগেও সংগ্রাম টক্সে আমি 2টো পডকাস্ট করেছিলাম যেখানে আমরা স্বামীজির প্রভাবের কথা আলোচনা করেছিলাম। তো সেই কথাটি আমি আবার পুনরুত্থাপন করছি যে স্বামীজি কিন্তু ভারতের অগ্নিযুগের পিতা, বা বাংলার যে অগ্নিযুগ বা সশস্ত্র আন্দোলন যেটা হয়েছিল, তার পিতা কিন্তু স্বামীজি। এবং এটির সবচেয়ে সুন্দর পরিভাষা আমরা দেখতে পাই, যত বিপ্লবী ধরা পড়েছে ব্রিটিশার্সদের হাতে, তাদের বেশিরভাগই আমি বলবো বেশিরভাগই ঘরে দেখা যাচ্ছে স্বামীজির ছবি টাঙানো আছে, নয়তো পকেটে স্বামীজির ছবি আছে। এতটাই তাদের প্রভাব ছিল। পরবর্তীকালে দেখা যায় আলিপুর বোমা মামলায় আপনার যখন বিপ্লবীরা ছাড়া পায়, যারা বেকসুর খালাস হয় যারা, তারা কিন্তু দলে দলে গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে এবং গিয়ে মা ভবতারিণীকে প্রণাম করে এবং মা শারদাকে প্রণাম করে আসে। এছাড়াও বাঘাযতীন যখন স্বামীজির সাথে দেখা হয় বাঘাযতীনে, সেটি হয় কিন্তু সেটাও একটি রামকৃষ্ণ মিশনের সেন্টারে হয়, বলরাম মন্দিরে, যেটাকে আমরা জানি বলরাম বোসের বাড়ি। এবং অবশ্যই বাঘাযতীনের সাথে জুড়ে ছিল ঋষি অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা। এবং দুটি জায়গায় দেখা যাচ্ছে যে একবার সিস্টার নিবেদিতা ওনাকে দেখা করেছিলেন স্বামীজির সাথে, আরেকবার স্বামী অখণ্ডানন্দ দেখা করিয়েছিলেন।
এবার কথা হচ্ছে দেখাটা তো হয়ে গেল, কিন্তু দেখা হয়ে যাওয়ার পর স্বামীজির যে প্রভাব বাঘাযতীনের ওপর পড়েছিল তার বিবরণ, বিস্তৃত বিবরণ কিছুটাই আমরা আজকের ডেটে জানতে পেরেছি, কারণ এটি সঠিকভাবে কোথাওই নথিভুক্ত করা নেই, যার ফলে ওনার স্বামীজির যা প্রভাব ছিল ওনার উপরে বিভিন্নভাবে, সেটি আজও অধুরাই থেকে গেছে বা অদৃশ্য থেকে গেছে। আমি শুধু এইটুকুই বলতে পারি, বিভিন্ন তথ্য ঘেটে আমি যা পেয়েছি বা তো মহারাজদের সাথে, রামকৃষ্ণ মিশন মহারাজদের সাথে আলোচনা করে যতটুকু আমি বুঝতে পেরেছি, তাতে আমার এইটুকুই মনে হয়েছে যে উনি স্বামীজির মানসপুত্রের মতনই ছিলেন প্রায়। নিজে হাতে স্বামীজি ওনাকে গড়েছিলেন, শারীরিকভাবে, মানসিকভাবে, এবং বিপ্লবের নবচেতনা ওনার মনে যে বীজ বপন করেছিলেন, প্রথম থেকেই ছিল ওনার মধ্যে বিদ্রোহী ছিল, বাট কিন্তু সেই বীজটা বপন করে সেটাকে যে মহীরুহ করা, সেটি করেছিলেন স্বামীজি, এবং সব দিক দিয়ে ওনাকে তৈরি করেছিলেন, সব দিক দিয়ে। দেখুন, এখানে একটা জিনিস আছে, এখানে দুটো জিনিস, একটাই পার্থক্য, একদম গুরু শিষ্য পরম্পরাই তো চলে গুরু আসছে। শিষ্য পরম্পরাই চলছে, কিন্তু এখানে পার্থক্যটা এখানেই হচ্ছে, বাঘাযতীন ছিলেন স্বামীজির নিজের হাতে তৈরি, পরবর্তীকালের বিপ্লবীরা হচ্ছে গিয়ে দুজন ছিল স্বামীজি নিজের হাতে তৈরি। ঋষি অরবিন্দ বোধহয়। ঋষি অরবিন্দ তো ছিলই, বাট ঋষি অরবিন্দকে উনি অনেক পরে দর্শন দিয়েছেন, অনেক পরে দর্শন দিয়েছে, কারণ ঋষি অরবিন্দ সাথে দেখা হওয়ার বহু আগে স্বামীজি শরীর ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি 1898 থেকে 1901-এর মাঝখানে বা 2-এর শুরুর দিক অবধি উনি বাঘাযতীনের সাথে টাচে ছিলেন। এবং আরেকজন বিপ্লবী যাকে আমরা বরদা বলে জানি বাংলার ইতিহাসে, বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, উনিও কিন্তু স্বামীজির হাতে তৈরি, এবং পরবর্তীকালে আপনি যদি হেমচন্দ্র ঘোষের জীবনী পড়েন বা ওনার কথা পড়েন, তাহলে দেখবেন যে বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন সাক্ষাৎকারে উনি বারবার কিন্তু স্বামীজির সাথে ওনার 1901 সালের জুলাই অগস্ট মাসে যে ঢাকাতে ওনার যে মিটিং হয়েছিল, এবং তাতে স্বামীজি ওনাদের যা যা বলেছিলেন সেগুলো কিন্তু স্বামীজি 1897 সালের 14ই ফেব্রুয়ারি চেন্নাই অধিবেশনেও বলেছিলেন, 50 বছরের যে ফর্মুলাটা, যেটা আমি হেমচন্দ্র ঘোষকে তো উনি বলে চলে এসেছিলেন, কিন্তু স্বামীজি নিজে হাতে তৈরি করেছিলেন আমাদের বাঘাযতীনকে। সেটা আপনার শারীরিকভাবে উনি বাঘাযতীনকে ক্ষেত্রগুহ, অম্বগুহর জিমনেশিয়ামে কুস্তিগিরে ভর্তি করা, জুজুৎসু শেখানো। এবার আপনি দেখবেন, ইতিহাস ঘেঁটে যা দেখবেন বিভিন্ন জায়গায় যে বাঘাযতীন খালি হাতে কিছু ব্রিটিশ মিলিটারি অফিসারদের, এই ঘটনাগুলো অন্তত একটুখানি জানা মিলিটারি উচিত আজকে অফিসার বা পুলিশ বা কোনো প্রশাসনিক আধিকারিককে খুব পিটিয়েছেন। এবার প্রত্যেকটা আলোচনা করা তো সম্ভব নয়, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যেটা খুব দরকার আজকের আলোচনার জন্য। ঘটনাগুলো তো অনেক জায়গায় লিপিবদ্ধ আছে, দর্শকরা সেখানে গিয়ে পড়তে পারেন, বাট যেটা আপনাকে বুঝতে হবে যে উনি কি করে এটা সম্ভব করেছিলেন যে একা মানুষ হয়ে, একটি মানুষ একটা রয়্যাল বেঙ্গল টাইগারকেও ছুরিকাবিদ্ধ করে ভবপারে পাঠাচ্ছেন, আবার সেই মানুষটাই 5 জন 6 জন 7 জন মিলিটারি অফিসারদের সাথে লড়ে তাদের এমন মার মারছে যে তারা কোর্টে বলতে সেটা লজ্জা পাচ্ছে, এবং তাদের সিনিয়র অফিসাররা, কমান্ডিং অফিসাররা তাদের বকাঝকা দিয়ে বলে তোমাদের লজ্জা হয় না বলে তাদেরকে নিয়ে কোর্ট থেকে পালাচ্ছে এবং কেস উইথড্র করে নিচ্ছে। এইটা ছিল বাঘাযতীন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঘাযতীনের এই অসীম শারীরিক শক্তি থাকা সত্ত্বেও, শুধু তো শারীরিক শক্তি থাকলে চলবে না, টেকনিকও জানতে হবে, ঠিক? আপনি যদি আজকে একজন বডি বিল্ডারকে বা একজন ওয়েট লিফটারকে, হেভি ওয়েট লিফটারকে আপনি যদি বলেন যে 10 জন লোকের সাথে লড়ো, তারা কিন্তু পারবে না, তারা একটা লিমিটের পর পড়ে যাবে, কারণ তার টেকনিক জানেন, টেকনিক জানেন। টেকনিক শিখতে গেলে ফ্লেক্সিবিলিটি আপনাকে শিখতে হবে, বিল্ড আসবে আপনার থেকে, টেকনিক থেকেই আসবে, কিন্তু টেকনিক শিখতে হবে। টেকনিকটা কি ছিল? জুজুৎসু। উনি একজন অসাধারণ জুজুৎসু জানতেন, এবং পরবর্তীকালে আপনি দেখবেন বাঘাযতীন যতগুলো অনুশীলন সমিতি বা যুগান্তরের বিভিন্ন ব্রাঞ্চেস তৈরি করেছে সারা বাংলা জুড়ে, আনডিভাইডেড বেঙ্গলে, সেখানে প্রত্যেকটি অনুশীলন সমিতি বলুন, যুগান্তর বলুন, প্রত্যেকটি সেন্টারে কিন্তু বডি বিল্ডিং বা কুস্তির সাথে, শরীরচর্চার সাথে, কুস্তির সাথে জুজুৎসুও শেখানো হতো। এটা উনি শিখলেন স্বামী বিবেকানন্দের থেকে, ক্ষেত্রগুহ, অম্বগুহর
কুস্তিগির থেকে ওনাদের শেখানো হয়েছিল জুজুৎসু। ওই সময় আপনি যদি দেখেন ক্ষেত্রগুহ, অম্বুগুহ, গোবরগুহ এরা বাংলার কুস্তি জগতের একটি অসাধারণ তারা যাকে বলে। পরবর্তীকালে এসছেন হামিদ আমানু বেগম, গোবর গণেশ, এই নামগুলো আজকে হারিয়ে গেছে, কিন্তু এরা একটা সময় ছিল বাংলার উজ্জ্বল নক্ষত্র। এবং বহু যুবক সেই সময় যারা স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা এদের কাছে যেত ট্রেনিং নিতে, কুস্তি শিখতে, শরীরচর্চা করতে, ইউজুৎসু শিখতে, কুস্তির মারপ্যাচ শিখতে। এবার এই টেকনিকগুলো আপনি যদি না জানেন তাহলে কিন্তু সমষ্টিময় কিছু মানুষের সাথে আপনি লড়াই করতে পারবেন না। 1-to-1 হয়তো জিতে যেতে পারেন শারীরিক সক্ষমতা বা শারীরিক শক্তির বেসিসে, বাট 6 জনের সাথে লড়তে গেলে কিন্তু আপনাকে টেকনিক জানতে হবে। তো এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত অবশ্যই তার সাংগঠনিক ক্ষমতা, বা বিপ্লবীদের কাছে, সব ছেলেদের কাছে উনি যতীনদা ছিলেন, দাদা। আমিও সেইভাবেই বলছি। দাদার প্রত্যেকটি বিপ্লবী পরবর্তীকালে, সে হেমচন্দ্র গুহই হোক বা আপনার যারা পরবর্তীকালে বেঁচে ছিল ভারত স্বাধীন হওয়ার পর, তাদের জীবনীতে যারা লিখছেন যে দাদার 3টে অসাধারণ ক্ষমতা ছিল। 1, তিনি খুব সহজেই মানুষের মন জয় করতে পারতেন। 2, তার যে মানুষ নির্বিশেষে মেশার ক্ষমতা সেটা অসাধারণ ছিল। 2, 3 নম্বর হচ্ছে গিয়ে অসাধারণ বক্তা ছিলেন। আচ্ছা, অসাধারণ বক্তা ছিলেন, এতটাই সুন্দর বক্তৃতা উনি দিতেন বা ডিবেট করতেন যে খুব সহজেই মানুষকে কনভিন্স করতে পারতেন। এবং এই জন্যই উনি খুব 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 অল্প সময়ের মধ্যে বহু সংখ্যক যুবকের নয়নের মধ্যমণি হয়েছিল। আপনি শুনলে অবাক হবেন, এই কারণে এত যুবকদের নয়নের মণি ছিল বলে এই কারণে উনি বারিন ঘোষেরও অপ্রিয় হয়েছিলেন। আচ্ছা, বারিন ঘোষ ওনাকে পছন্দ করতো না, এবং বারিন ঘোষ সুযোগ মতন ওনাকে কটু কথাও বলেছেন, যেটা ঋষি অরবিন্দর কানে যাতে অরবিন্দ খুব একটা সন্তুষ্ট হননি এ ব্যাপারটা নিয়ে। এই ঘটনাগুলোও লিপিবদ্ধ করা আছে। অনুশীলন সমিতি, তাহলে কি অনুশীলন সমিতি আমরা সবাই জানি, যেটুকু আমাদের কাছে ইনফরমেশন পাঠ্যপুস্তক থেকে আসে, যে ওটা একটা স্বাস্থ্য বৃদ্ধির একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, ওখানে স্বাস্থ্য শিক্ষা হতো। তো এইটা কি উনি বানালেন তাহলে? না না, বানানো হয়েছিল ঋষি অরবিন্দ পৃষ্ঠপোষকতায়, এবং আরও লোকজন ছিল, আমি তাদের নাম এখন নেব না, কারণ তাদের নাম বলতে গেলে তাদেরও অবদান এবং সেগুলো নিয়ে একটু পর্যালোচনা করতে হবে, না হলে ব্যাপারটা একটু অন্যর দিকে চলে যাবে। বাট এটা হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অনুশীলন সমিতি শুরু হয়েছিল একরকমভাবে, বাট দিশা নেয় আরেক রকমভাবে, যেরকম যুগান্তর গ্রুপের হয়েছিল। হ্যাঁ, যুগান্তর কেন গেলেন তিনি? অনুশীলন সমিতিকে তো ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছিল আলিপুর বম কেসের সময় থেকে, সেই জন্য যুগান্তর হয়েছিল কাগজ হিসেবে, কিন্তু পরবর্তীকালে যুগান্তর কাগজ থেকে কাগজের সাথে সাথেও ওনারা ছোট ছোট গ্রুপসে অর্গানাইজ করতে শুরু করেন, এবং বাংলার বিভিন্ন কোণায় ওনাদের অফিস বা কার্যালয় প্রতিষ্ঠিত হয়, এবং অনুশীলন সমিতি যে কাজটা করছিল সেই জিনিসটা অ্যাকচুয়ালি মানে ট্রান্সফরমেশন হয়ে চলে আসে যুগান্তরে। তো এইটি হয়েছিল। তো এর ফলে কি হলো, এবার পরবর্তীকালে আপনি যখন দেখবেন, যখন আপনার রডা আর্মস রবারি বা আপনার SS ম্যাভরিক বা জার্মান প্লট যেটাকে আপনারা বলে থাকেন বা আমরা জেনে থাকি, যেখানে আর্মস আসছিল SS ম্যাভরিকে, এবং জাহাজটি আমেরিকাতে কোথাও ধরা পড়ে যায় এবং এনারা বালাসোরে অপেক্ষা করছিল ডেলিভারি নেওয়ার জন্য, এই প্রত্যেকটি কিন্তু যুগান্তর গ্রুপ ইনভলভ ছিল। এছাড়াও ওনাদের আরও কিছু সুডো কোম্পানি ছিল যেগুলো দিয়ে আপনার আন্তর্জাতিক লেনদেনের জন্য, কারেন্সি এবং আর্মস ডিলিং এর জন্য, এগুলোর জন্য ওনারা তৈরি করেছেন, বাট সেগুলো বাস্ট হয়ে গেছিল সব। তো বীরত্বের কথায় যদি আমি ফিরে আসি, তাহলে এর ব্যাখ্যা দেওয়া অত্যন্ত কঠিন, কারণ উনি এমন একজন মহামানব, বাঘাযতীন এমন একজন মহামানব যাকে যেটা আমি বললাম যে ভারতীয় ইতিহাস আজও তাকে সেই মর্যাদা দিতে পারেনি। এবং আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে উনি ভারতরত্ন পাওয়ার যোগ্য। এবং ভারতরত্ন দিলেও আমি বলবো সেটি যথেষ্ট নয়, কারণ ওনার যে অবদান আছে তার একটি সেন্টেন্স যদি আমি বলি তাতে আপনি বুঝতে পারবেন ওনার যে অবদান কি অপরিসীম।
সেটি হচ্ছে কি চার্লস টেগার্ট, কুখ্যাত চার্লস টেগার্ট নিজে বলছেন, দুটি পয়েন্ট উনি উল্লেখ করছেন। এক, যদি বাঘাযতীন বেঁচে থাকতো তাহলে ওকে, আর ও যদি ব্রিটিশ হতো, ইংরেজ হতো বাই বার্থ, তাহলে বাঘাযতীনের স্ট্যাচু ট্রাফালগার স্কোয়ারে আমরা নেলসনের পাশে, অ্যাডমিরাল নেলসনের পাশে লাগাতাম। স্যার আপনি যদি এনার একটুখানি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে টেগার্ট কে ছিলেন। টেগার্ট কে ছিলেন? আমি তো একটা কথাই বলবো, চার্লস টেগার্টের মতন কুখ্যাত পুলিশ কমিশনার বাংলার বুকে আর আসেনি। আর এই যে আপনি বললেন যে উনি একা হাতে 6-7 জন সিপাহী, ব্রিটিশ সিপাহীদের, শ্বেতাঙ্গ সিপাহীদের, সিপাহী না, মিলিটারি অফিসারদের একা হাতে সামলে নিয়েছেন, মারধর করেছেন, যারা তারা লজ্জিত হয়ে গেছে তাদের ইয়ে দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য। তা পরিস্থিতিটা কেমন ছিল তখন? প্রবল ক্র্যাকডাউন চলছে বাংলায়। না, প্রবল ক্র্যাকডাউন আমি বলবো না, তখন হচ্ছে গিয়ে এমন একটা সময় যেখানে বাঙালি ঘুরে দাঁড়াতে শুরু করেছে স্বামীজির হ্যাঁ, মানে অনুপ্রেরণায়। ওনার সাহসটা কতটা, হ্যাঁ। যে কিরম পরিস্থিতি থেকে তিনি ওই বীরত্বটা দেখাচ্ছেন। হ্যাঁ, একটি ঘটনা হয়েছিল যেখানে আপনার আমাদের শিলিগুড়ি স্টেশনে, যেখানে উনি দেখছিলেন যে একটি গরিব মানুষকে হেনস্থা করছে, মহিলাদের হেনস্থা করছে মিলিটারি অফিসাররা, এবং যতদূর মনে পড়ছে এরকম অনেকগুলো ঘটনা আছে। এবং সেখানে আপনার উনি গিয়ে সে অফিসারদের শায়েস্তা করেছিলেন এবং খুব মার মেরেছিলেন, নাক ভেঙে দিয়েছিলেন। তো সেই অফিসাররা পরবর্তীকালে যখন কোর্ট কেস হয় তখন তাদের কমান্ডিং অফিসাররা এসে যখন পুরো বয়ান পড়েন যে কী করে কী হয়েছিল, তখন ওনারা বলেছিলেন যে তোমাদের লজ্জা হওয়া উচিত যে একজন নেটিভের কাছে এত মারকে তার এগেনস্টে তোমরা কেস করতে এসছো, আর বিচারপতি আমাদেরই একজন ইংরেজ বসে আছে। তো সেই পরিস্থিতিতে তার কমান্ডিং অফিসাররা কেস উইথড্র করে তাদের তুলে নিয়ে যায়, তোমাদের লজ্জা হওয়া উচিত, এখানে বসে আছো তোমরা এখনো। তো এইটা ছিল তার ইয়ে। এবং এরকম অনেক ঘটনা আছে, একটি ঘটনা দিয়ে তো ওনার এটা বলা যাবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটা বারবার বলি, শরীরচর্চা এবং স্বামীজিকে যদি বুঝতে হয়, যেটা আমি আগেও বলেছি, স্বামীজির দেখানো রাস্তা তো বাঙালি যুবক বা আজও বাঙালি কোনোদিনই নিল না, সেটা স্বাধীনতার পরেও নেয়নি। কিন্তু যদি ফলো করে আজও, তাহলে আজকে আমাদের যুব সমাজের যে অবস্থা, সে মোবাইল অ্যাডিকশন থেকে শুরু করে ড্রাগ অ্যাডিকশন বলুন বা অ্যালকোহল অ্যাডিকশন হতো, এটা হতো না। হ্যাঁ, এর পিছনে বাংলার পলিটিক্যাল সেট আপ বলুন, বাংলার শিক্ষা ব্যবস্থা বলুন, এগুলো সবই দায়ী কোনো না কোনো অংশে। কিন্তু আজও যদি যুব সমাজ একটু ওনার বইগুলো পড়েন, ওনার চিঠি বা ওনার জীবন কাহিনী পড়েন, তাহলে আজকেও বাঙালি যুবক সমাজ ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু কতটা তাদের সদিচ্ছা আছে আমি জানি না, বাট কিছু সংখ্যক যুবক আমি দেখেছি হ্যাঁ চর্চা করছে। আর যেটা ভালো লাগে যে আপামর ভারতবর্ষে এখনও সেই চর্চাটা হচ্ছে, সেই আলোচনাটা হচ্ছে। না, একটু বোধহয় আশার আলো আছে। এই কদিন আগেই যাদবপুর ইউনিভার্সিটিতে কিছু জেনজির ছাত্র, তারা হিদমা, যে নকশাল টেররিস্টকে মারা হলো, তার প্রতিমা মণ্ডন করা হচ্ছিল তার পোস্টার দিয়ে, সেখানে কালির লেপন করে সেখানে বন্দে মাতরম লিখে দিয়েছে। আর আমরা যেটা বলে থাকি বিমাতৃসুলভ ব্যবহার করে, কিন্তু আমাদের মানে সেলফ রেট্রোস্পেক্টও করা দরকার বাঙালিদের বোধহয়। 150 বর্ষপূর্তি পালন করা হচ্ছে বন্দে মাতরমের কেন্দ্র সরকারের পক্ষ থেকে লোকসভায়, রাজ্যসভায়। তা এর বন্দে মাতরমের কতটা ভূমিকা ছিল স্যার? বন্দে মাতরম দিয়েই সব শুরু হচ্ছে, আনন্দমঠ দিয়েই সব শুরু হচ্ছে 1882 থেকে। একই পরম্পরায়, একই সূত্রে সব। বাল গঙ্গাধর তিলক বলুন, চাপেকার ব্রাদার্স বলুন, পরবর্তীকালে অন্যান্য বিপ্লবী যারা আছেন, বাংলার বিপ্লবী বলুন বা আপনার পাঞ্জাবের বিপ্লবী অগ্নিযুগ বলুন, কারণ অগ্নিযুগ মেইনলি এই 3টে স্টেট থেকেই হয়েছিল, 3টে স্টেটে যেখানে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছিল বিপ্লবীরা, সবই বন্দে মাতরমের অনুপ্রেরণা। এবার ওই জার্মান কনস্পিরেসিটাই যাই, কিন্তু ওটা একটা টার্নিং পয়েন্ট। আপনি বললেন উনি সুবক্তা ছিলেন। জার্মান কনস্পিরেসিটা কিন্তু অনেক পরের দিকে আসছে। তার আগে আমাদের একবার ঘুরে ফিরে দেখা উচিত যে বাঘাযতীনের বাল্যাবস্থা কীরকম কেটেছিল এবং ওনার বিভিন্ন জীবনের বিভিন্ন অংশ, যেখানে আমরা
ওনার অপরিসীম মানবিকতার পরিচয় পাই, সেটা কিন্তু ঘুরে দেখা বা ফিরে দেখার দরকার আছে। আমরা পরবর্তী যদি এপিসোডে আপনি সময় দিতে পারেন স্যার, আমরা তার সেকেন্ড হাফ মানে ক্লাইম্যাক্সের পরে যদি বলেন, যদি জার্মান কনস্পিরেসি এবং বুড়িবালামের তীরে তার শহীদ হওয়া, তার শহীদ আগে কথাটা আমরা বলবো না, আচ্ছা বীরত- বীরগতি বীরগতি প্রাপ্ত বলতে হয়েছেন। পারি, অবশ্যই আমরা অবশ্যই, বলিদান হ্যাঁ, বলতে পারি। বলিদান দিয়েছিলেন, সর্ববৃহৎ বলিদান যেটা দিয়েছিলেন। কিন্তু তার আগে আপনি যদি এই প্রশ্নটা দিয়ে শেষ করেন, এই প্রশ্নের উত্তরটা দিয়ে, যে ওনার আধ্যাত্মিক চেতনা, যে আমাদের গুরু শিষ্য পরম্পরা আপনি বিশ্লেষণ করলেন এবং আগেও পডকাস্টে বিস্তারিতভাবে করেছেন, ওনার এই স্বামী বিবেকানন্দর লাইনে এই যে আমাদের বাঙালির মাটি থেকেই এই যে আধ্যাত্মিক চেতনা প্রবাহটা চলে আসছে, এটাই উনি কতটা মানে অংশগ্রহণ করেছেন এবং অনুপ্রাণিত হয়েছেন, এবং তার লেগেসি যেটা। দেখুন, আপনি সঠিকভাবেই বলেছেন দেবাশিস বাবু, যে জার্মান কনস্পিরেসি বা দ্য জার্মান প্লট, কনস্পিরেসি বলে না, ওটাকে জার্মান প্লট বলে। জার্মান প্লট বা দ্য এস এস ম্যাভারিক ইনসিডেন্ট, যেটাই বলুন, বা দ্য ব্যাটল অফ বুড়িবালাম বা বুড়াবালা, এটি আমাদের আলাদাভাবে আলোচনা করতে হবে, এবং তার জন্য বিশেষ আজকে তো সময়ের অভাব আছে। একদম। কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি, ওনার আধ্যাত্মিক চেতনা বলতে গেলে আমি একটি ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে বলবো। ওনার জীবনে ওনার মা, ওনার বড়দি এবং ওনার গুরু যে প্রভাব, সেটা অপরিসীম। মানে বলতে গেলে ওনার স্ত্রী, ওনার মা মারা যাওয়ার পর ওনার বড়দি পুরো দায়িত্ব ওনার কাঁধে তুলে নিয়েছিলেন, যাতে ছোট ভাই দেশের কাজ করতে পারে, এবং ওনার স্ত্রী সম্পূর্ণ সংসারের সামলেছেন। তো আমরা মাতৃশক্তির কথা বলি, সেটা আপনার সুভাষ বোসের জীবনী বলুন, বা আপনি সিআর দাসের কথা বলুন, ঋষি অরবিন্দর কথা বলুন, বা বাঘাযতীনের কথা বলুন, বা ইভেন স্বামীজির, প্রত্যেকের জীবনে মাতৃশক্তির কিন্তু একটা বিরাট অবদান ছিল। এনারা কখনো পর্দার সামনে এসে, কখনো পর্দার পিছন থেকে ভারতীয় সশস্ত্র আন্দোলনে, ভারতীয় আধ্যাত্মিক চিন্তাধারায়, বাঙালির আধ্যাত্মিক এবং সমগ্র ওভারঅল উন্নতির জন্য এনারা কিন্তু অনেক কাজ করেছেন। এবং যেটা মানুষ জানে না, গতকাল মা শারদ জন্মতিথি ছিল, মা শারদারও কিন্তু একটা বিরাট বড় অবদান রয়েছে। এই বাঘাযতীন কিন্তু মা শারদার সাথেও দেখা করেছিল, এবং মা শারদা দেখা হওয়ার পর যে স্বামীজি মা শারদার সাথে ছিলেন, আমি ওনার নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, বলেছিল দু চোখে আমি আগুন দেখেছি। শ্রীমুখী, এটা মায়ের কথা ছিল, ট্রেনের কামরায় বসে। এবং তখন ওনারা বুড়িবালামেই যাচ্ছেন, ওনারা আচ্ছা, বুড়িবালামেই যাচ্ছেন অস্ত্র শস্ত্র ডেলিভারি নেওয়ার জন্য, ট্রেন চেঞ্জ করে করে। তো এটা একটি ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে, স্বামীজি তো নিজের হাতে, আমি বললামই স্বামীজি নিজের হাতে করা। আরেকজন হচ্ছে গিয়ে, উনিও একজন গিরি সম্প্রদায়ের বা দশনামী সম্প্রদায়ের সাধু ছিলেন, বিরাট বড় সাধক ছিলেন, এবং উনি বিরাট রাস্তা দেখান বাঘাযতীনকে, এমন একটি সময় যখন বাঘাযতীন খুব ভেঙে পড়েছিল তার পুত্রের অকাল মৃত্যুতে, কলেরা থেকে, এবং পুরো ডিলিউশনড হয়ে গেছিল, এবং সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে উনি হরিদ্বারে চলে গেছিলেন পরিবারকে নিয়ে। দিদি এবং মা সঙ্গে ছিল। দেখা হয় হরিদ্বারে, আর কি পরিতেই দেখা হয়েছিল, এই তথ্যগুলো উঠে আসে না। আর কি পরিতেই দেখা হয়েছিল, সেইখানে ওনার দেখে খুব ভালো লাগে ওনাকে। এই সব কথা বলে, তথ্যই নতুন। আমার মনে হয় দর্শক বন্ধুরাও বুঝতে পারবেন যে আমরা বাঘাযতীনের মতো একজন ব্যক্তিত্ব সম্বন্ধে কিছুই প্রায় জানি না বলতে গেলে। এবার ওখানে দেখে ওনারা মন্ত্র দীক্ষা নেন ওনার কাছ থেকে, এবং তারপর থেকে গুরুদেবের দেখানোর রাস্তাতেই উনি চলতে থাকেন। এবং তখন ওই মুহূর্তে ওনাকে বলেন যে, তুমি এত ভেঙে পড়েছো কেন, তোমাকে তো কারণ অনেক বড় কাজ করতে হবে, অনেক বড় কাজ করতে হবে। তো সেইটা একটা বিরাট টার্নিং পয়েন্ট ওনার জীবনে। এবং আরেকটি টার্নিং পয়েন্ট আসে যখন উনি ব্রিটিশ একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, এবং হাওড়া কনস্পিরেসি কেসে ওনার নাম জড়িয়ে যাওয়ার জন্য ওনাকে স্যাক করা হয়, চাকরি থেকে বরখাস্ত করা হয়। তখন উনি ঝিনাইদহতে ফিরে যান ওনার দেশে পরিবারকে নিয়ে, এবং ওখানে গিয়ে খুব মনমরা হয়, বেশ কিছুদিন পড়েছিলেন। তখন ওনার দিদি ওনাকে টার্ন অ্যারাউন্ড করান। তখন উনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর হয়ে দিদির অনুপ্রেরণাতেই কাজ শুরু করেন। তো
আমি যেটা মনে করি, যেটা ভগবদ গীতার বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, যে যুগে যুগে আমি আসি। তো আমার যেটা মনে হয়েছে গভীরভাবে আধ্যাত্মিক চেতনা দিয়ে, আমার সাধনা দিয়ে, যে স্বামীজির যে স্পিরিট, যা এনার্জি, ওটা শুধু উনি ওনার মধ্যে অর্পণ করে দিয়ে যাননি, বাট ওনার মধ্যে ওনার চেতনায় স্বামীজি বেঁচে থাকতেন। যেটা স্বামীজি ওনার শেষ দিনে বলে গেছিলেন যে আমি মানুষের চেতনায় বেঁচে থাকবো। এবং পরবর্তীকালে সেই জন্যই আমি বললাম, প্রত্যেকটি বিপ্লবীর নয়তো পকেটে নয় বাড়ির দেয়ালে স্বামীজির ছবি থাকতো। স্বামীজি বলেছিলেন যে আমি বিভিন্নভাবে বিভিন্ন রূপে প্রকাশ করব নিজেকে, এবং সেটাই হয়েছিল। আমি এই বলেই আজকে দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চাইবো যে আজকে আমি আর এর বেশি সময় দিতে পারছি না, কিন্তু আমরা এর পরবর্তীকালে বাঘাযতীনের উপর একটি আরো ডিটেল আলোচনা করব, অবশ্যই। যেখানে আমরা বাকি তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। স্যার, আমরাও এবং আমাদের দর্শক বন্ধুরাও মুখিয়ে থাকবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব সময় বার করুন দয়া করে, এবং বুড়িবালামের ঘটনা সম্বন্ধে বিস্তারিত আলোচনা হোক। বুড়িবালামে যাওয়ার আগে ওনার আধ্যাত্মিক জীবন এবং ওনার আরও কিছু জীবনের ঘটনাকে আমাদের একটু বিশ্লেষণ করতে হবে বা একটু ঘুরে দেখতে হবে, তবেই আমরা বুড়িবালামের যে অধ্যায়টা আছে সেটাকে আমরা সঠিকভাবে, সঠিক রূপে আমরা অ্যাবজর্ব করতে পারবো বা নিতে পারবো নিজেদের মধ্যে। এবং এই এপিসোডেও আমরা অনেক এরকম নতুন তথ্য পেলাম, নতুন মানে কি নতুন নয়, যেগুলো আমরা জানি না এবং যেগুলো আমরা জানার চেষ্টা করিনি, এবং আপনার কাছ থেকে অনেক ধন্যবাদ এই অপূর্ব তথ্যগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ স্যার।